প্যাসেজে কত প্যাসেঞ্জার ছিলেন, প্রচন্ড ভয় পেয়ে গেছে, সবাই নেমে গেছে। তোমরা দেখো সবাই নেমে গেছে, গাড়ি স্লিপ করছে পেছন চাকা। আমার কোনো ভিডিও দেখার জন্য কখনো কাউকে অনুরোধ করিনি, কিন্তু আমার বন্ধুদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে আমাদের 2024-এর কেদারনাথ যাত্রার ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা, যাতে করে তোমরা তোমাদের 2025-এর কেদারনাথ যাত্রা সুস্থভাবে ও সঠিকভাবে করতে পারো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আবারও আমরা ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে, নতুন কোনো গল্পের খোঁজে। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত খরচ হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের যেতে যেতে বলবো। তাহলে চলো, এই যে আমার মা আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা আছি এখন ব্যান্ডেল স্টেশনে, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে হরিদ্বারের উদ্দেশ্যে 13009 দুন এক্সপ্রেস ধরে। তাহলে চলো যাওয়া যাক, এখন শুধু ট্রেনের অপেক্ষা। ট্রেন ঢোকা মাত্রই আমরা ট্রেনে উঠে নিজেদের সিটটা দেখে নিয়ে সেখানে লাগেজপত্র গুছিয়ে নিয়ে বসে পড়লাম। ট্রেনটা স্টেশনে ঢুকতে অনেকটাই লেট করে ফেলেছিল, যার জন্য ভীষণ খিদে পেয়ে গেছিল। একটু দেরি না করে খাবারের ডিব্বাগুলো খুলে সাজিয়ে নিয়ে বসে পড়লাম রাত্রে ডিনারটা সারার জন্য। শেষ পাতে ছিল রসমালাই, যেটা আমার ভীষণই ফেভারিট। পরের দিন সকালে চোখ খুলতে মা গঙ্গার দর্শন। আমরা ততক্ষণে পৌঁছে গেছিলাম বারাণসীতে। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে দিনের শুরু। এখন বাজে ভোর 4:30, আর আমরা এইমাত্র হরিদ্বার নামলাম। তোমরা দেখো কতটা ভিড়। এখান থেকে আমরা অটো ধরবো, আর অটো ধরে চলে যাব হোটেলে। হরিদ্বার স্টেশনের একদম বাইরে রয়েছে অটো ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা চাইলে এখান থেকে অটো ট্যাক্সি বুক করে নিতে পারো হোটেলে যাওয়ার জন্য। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম। আমি বলবো হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো টোটো ধরাই ভালো, আর অটো টোটো ধরার আগে একটু বার্গেনিং করে নেবে, তাতে সুবিধা হবে। এখন বাজে ভোর 4:44, আর আমরা হরিদ্বার স্টেশন থেকে টোটো ধরে চলে আসলাম হরকিপুরি ঘাটের কাছে একটা হোটেলে। তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকটা পুরো ফাঁকা। হরিদ্বার এসে আমরা একটা রুম বুক করে নিলাম, আর এটা সেই হোটেল যেটাই আমরা গতবারও ছিলাম। আর আমার মনে হয় একটা হোটেল বুকিং এর জন্য 3টে জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে সেই হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্বিতীয় হচ্ছে হোটেলের পজিশন, আর তৃতীয় হচ্ছে তার প্রাইস। ফার্স্ট যেটা, হোটেলটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন, দ্বিতীয় এটা হরকিপুরি ঘাটের কাছে অবস্থিত, তৃতীয় হচ্ছে এর ভাড়াটা পার নাইট 800 টাকা। আর এর চেক ইন টাইম হচ্ছে সকাল 7টা, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। আর এখন আমরা চলে যাব বাস বুকিং এর জন্য পরের দিন সোনপ্রয়াগ যাওয়ার জন্য। আর আমাদের কত ভাড়া পড়ছে, কোথা থেকে বাস বুক করছি, আর আমরা কটায় বেরোচ্ছি, সমস্ত ডিটেলস জানাবো তোমাদের যেতে যেতে। তাহলে চলো যাওয়া যাক। তোমরা যারা এই হোটেলটা বুক করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে এই হোটেলের নাম, ফোন নাম্বার ও লোকেশন পেয়ে যাবে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাস বুক করতে যাওয়ার জন্য। চলো আমরা কোথা দিয়ে যাই তোমাদের দেখাই। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস বুক করতে গিয়ে প্রথমে যে আমরা অফিসটায় ঢুকেছিলাম, আমি ক্যামেরা করতেই এমন একটা ভাব করলো, মনে হলো যেন আমি কোনো চুরি করছি, আমি সেটা ধরতে গেছি। তো খুবই বাজে ব্যবহার করেছে আমাদের সঙ্গে। তো সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো পাশে আমরা আর একটা অফিস রুমে গেছি। তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম এখানে ভিডিও করা কি অ্যালাউ নেই বা কোনো প্রবলেম? তো উনি বললেন যে না, এগুলো তখনই প্রবলেম হয় যাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নেই, তাদের এই প্রবলেমটা হয়, তারা রেগে যায় বা করতে দেয় না। তো তখন আমরা বুঝতে পারলাম যে এখানে স্ক্যামেরও অফিস রুম খোলা থাকে, শুধু অনলাইনে স্ক্যাম হয় এমন না, অফলাইনেও স্ক্যাম হয়। তো আমি বলবো যে তোমরা সেই স্ক্যাম থেকে সাবধান। তো পাশে যে আমরা অফিস রুমটাই গেছিলাম, উনি হচ্ছে বহু পুরনো। আমরা এখান থেকে বাস বুক করেছি, আর আমাদের পার সিট পড়েছে 700 টাকা। কিন্তু সারা বছরে যে 700 টাকা থাকবে এমন, কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে সিজন ওয়াইজ গাড়ি এবং হোটেল ভাড়া আপ ডাউন করে। এই যে হচ্ছে আমাদের বাস বুকিং এর রসিদ, আর আমরা যেখান থেকে বাস বুক করেছি সেই অফিসের নাম ও ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখান থেকে বাস বুক করলে আশা করি তোমরা কোনো স্ক্যামে পড়বে না,
কারণ এই লোকটা সত্যিই খুব জেনুইন, আর এনার যে অফিস রুমটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। আমাদের বাস বুক করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি হরকিপুরি ঘাটে। তো চলো হরকিপুরি ঘাটটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে সেই হরকিপুরি ঘাট, আর হরকিপুরি ঘাটের ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি। ওপরে রোদ, নিচে গঙ্গা। বগুড়া থেকে এসে আমরা হয়ে গেছি পুরো চাঙ্গা। ওই নাগ মন্দিরে যাওয়ার জন্য শুধু রোপওয়ে নয়, পায়ে হাঁটা রাস্তাও আছে। আমি ওটা জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। সন্ধ্যা আরতি দেখে রুমে ফেরার সময় এই যে চাউমিন নিয়ে এসেছি, আর আমি আমার রাত্রের ডিনারটা চাউমিন দিয়েই ছাড়বো। আর কালকে আমাদের উঠতে হবে ভোর 4টেয়, কারণ আমাদের বাস হচ্ছে 5টায়। একটু রেডি হয়ে বেরোতে টাইম লাগবে, তার জন্য আমার 4টায় উঠে যাব। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সোনপ্রয়াগের জন্য বাসে উঠে গেছি। এখন বাজে, এখন কটা বাজে? এখন বাজে 5টা 48। আমরা বাসে বসে আছি, আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমি পুরোপুরি ভিজে গেছি। আমার জামা কাপড় পুরো ভেজা, আমার মাথা পুরো ভেজা। জানি না এইভাবে আমি 13-14 ঘন্টা জার্নি কীভাবে করবো, যদি শরীর খারাপ হয় কিছু করার নেই, তবুও যেতেই হবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি যদি সুযোগ পাই একটুও কাজ খোলার, আমি তোমাদের দেখাবো কাজটা খুলে যে বাইরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, তবুও আমরা ভুলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়েছি। হর হর মহাদেব। চারিপাশে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এখনও আমরা পৌঁছাতে পারিনি। এখন বাজে 4:30, আর আমরা বেরিয়েছি সকাল 4টেয়, কিন্তু এখনও পৌঁছানো সম্ভব হয়নি। জানি না হাফ রাস্তাও এসছি কিনা। এখনও যদি বাস আমাদের ঠিকঠাক চলে তাহলে আমাদের পৌঁছাতে লাগবে 5 ঘন্টা, তাহলে বাজবে রাত 9টা। সারাদিনে শুধুমাত্র 2 কাপ চা আর 2টো কুরকুরে, বাস এইটুকু হচ্ছে আমাদের টিফিন বলো, লাঞ্চ বলো বা ব্রেকফাস্ট বলো, সব কিছু এই দুটোর মধ্যেই চলছে এখনও। শুধু আমরাই সমস্যা ফেস করছি না, আমাদের সঙ্গে যারা আছে আমাদের বাসের মধ্যে বা বাসের বাইরে, তোমাদের দেখাচ্ছি, সবাই এই সমস্যাটা ফিল করছে, আর সবার অবস্থাই খুবই খারাপ। এই আমরা যে সিচুয়েশনটার উপর আছি, মানে যে পরিস্থিতিতে আছি, এখানে কারো ক্লান্ত হওয়ার জন্য কারো বয়সটা ম্যাটার করছে না, ম্যাটার করছে তার জার্নিটা। তো দেখো সবার অবস্থাটা। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিয়ে বহু বাস দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই একই সমস্যা ফেস করছে। হ্যালো বন্ধুরা, তোমাদের কি বিশ্বাস হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে বাসে করে এইমাত্র আসলাম? সত্যি আমরা এই বাসে যে কজন প্যাসেঞ্জার ছিলেন প্রচন্ড ভয় পেয়ে গেছে, সবাই নেমে গেছে। তোমরা দেখো সবাই নেমে গেছে, গাড়ি স্লিপ করছে পেছন চাকা। জানি না কিভাবে পৌঁছাবো, যাই হোক হর হর মহাদেব। তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে রাস্তাটা ভীষণ খারাপ হয়, আমাদের বাসটা এখানেই আটকে যায়। चाचा काय बोलते आगे भी टूटा है, अरे आगे टूट गया, चाचा यही है बोल रहे हैं आगे टूट गया है और बसे वहीं भी टूट गया, कह रहे हैं यहीं से पैक करवा के। মাঝপথে এরকম বাজেভাবে ভেসে যাবো ভাবতেই পারিনি। দেখো কি পরিস্থিতি, বাসগুলো দাঁড়িয়ে আছে,
সামনে শুনছি রাস্তা ভাঙা। দেখো কত লোক, বাচ্চা বয়স্ক সব রকম মানুষ এখানে, মানে একটা অস্বস্তির মধ্যে আছে, জানি না কি হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষ ভীষণ একটা অস্বস্তির মধ্যে আছে। দেখো কতগুলো বাস দাঁড়িয়ে আছে এখানে, না নিচে নামতে পারছে না উপরে যেতে পারছে। এটা খুবই খারাপ, ভীষণই খারাপ। সামনে যেতে গেলে 40 কিলোমিটার আর নিচে যেতে গেলে সে পথের কোনো ঠিকানা নেই। তো যাই হোক, অনেক যুদ্ধের পর ফাইনালি আমরা রাত 9:30টায় এসে পৌঁছালাম সোনপ্রয়াগে। সত্যি এরকম একটা অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি। যাই হোক, মানে একটা ছোটখাটো যুদ্ধ জয় করে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। চলো এবার সোনপ্রয়াগের বাইরের পরিবেশটা তোমাদের একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে সোনপ্রয়াগের গাড়ি পার্কিং এরিয়া। এখনো প্রচুর মানুষ আসছে কেদারনাথ যাওয়ার জন্য। চলো এবার সোনপ্রয়াগের যে বাজারটা তোমাদেরকে একটু দেখাই। এখন বাজে সকাল 8টা আর এখন আমরা বেরোবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি আর আমাদের ভেতরে যে ব্যাগপত্র গোছানো। এখন আমরা বেরোবো গৌরীকুণ্ডের জন্য। আর ওখান থেকে যদি এখান থেকে আমরা গাড়ি পেয়ে যাই গৌরীকুণ্ডের জন্য তো খুবই ভালো কথা, না হলে আবার আমাদের 5 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে। তবুও যাই হোক আমরা রেডি হয়ে পড়েছি, এই যে বেরিয়ে পড়বো। আর এই দেখো সোনপ্রয়াগের বাজারটা। চলো যেতে যেতে যতটা তোমাদের দেখাতে পারি, যতটা ইনফরমেশন দিতে পারি আমি দেব। সো গুড মর্নিং, এখন আমাদের বেরোনোর পালা। তো চলো সঙ্গে থেকে আমাদের জন্য একটু প্রার্থনা করো যাতে সুস্থভাবে ভালোভাবে আমরা মন্দিরে পৌঁছাতে পারি। আর আমার যেসব বান্ধবীরা আমাকে তাদের বিশ্বাস থেকে ভরসার থেকে আমার কাছে পুজো দেওয়ার জন্য কিছু দিয়েছে, আমি যেন ভোলেনাথের কাছে সেটা সুস্থভাবে পৌঁছে দিতে পারি, তোমাদের কাছে এইটুকু চাওয়ার। তো চলো যাও যাক। এখন বাজে সকাল 8টায়, যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। যদি গাড়ি পাই তো ভালো কথা, না হলে আমাদের এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হবে, এক্সট্রা আবার 5 কিলোমিটার হাঁটতে হবে। তো চলো যাই হোক, দেখা যায় গাড়ি পাই কিনা। আরে বাবার কাছে যাওয়ার হেঁটেই যাওয়াতে মজা না, হেলিকপ্টারে পিছুতে করে তো সবাই যেতে পারে, কিন্তু 22 কিলোমিটারের জায়গায় যদি 27 কিলোমিটার হাঁটতে হয় সেটা যাওয়ার একটা মজাই আলাদা। তো চলো তোমাদেরকে বাজারটা একটু দেখাই। এখানে আমাদের চেকিং হবে। তো চলো, হয়তো বা এখানে লাগেজ বা আমাদের যে পাসটা লাগে সেটা চেক হবে। হ্যাঁ, অনলাইন। ওখানে আমরা কিছুক্ষণের জন্য রেজিস্ট্রেশন চেকিং এর জন্য আটকে পড়েছিলাম। তো চলো তোমাদেরকে বাজারটা একটু দেখাই। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনপ্রয়াগের মার্কেট। আর এখানে তোমরা খাবার দাবার যে প্রয়োজনীয় জিনিস সব কিছুই পেয়ে যাবে। থাকার জন্য হোটেল, এমনকি যারা কম বাজেটে ডরমিটরিতে থাকতে চাও সেটাও পেয়ে যাবে কম টাকায়। তো বলো তোমার কেমন লাগছে এখন ট্রেকিং এর শুরুতে? এখন যতটা ফিট ফাইন এবং এনার্জেটিক দেখাচ্ছি ততটা হয়তো থাকবো না, দেখা যাক সামনে গিয়ে কথা হবে। এই যে হচ্ছে মার্কেট, দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, খাবারের দোকান। আর এই যে এই লাঠিগুলো আমাদের সামনে গিয়ে নিয়ে নিতে হবে, চলতে পথে লাঠি সাহারা। দেখতে পাচ্ছ একজন অসুস্থ হয়ে পড়েছে আস্তে আস্তে, জানি না আমাদের কি হবে। কি মনে হয় তোমার দাদা ভাই রায় শুনি যে ওর কি মনে হয় যে আমাদের কিভাবে যাওয়া উচিত? কি মনে হয় তোমার? 22 সালে যখন এসেছিলাম তখন তো
তো হেঁটেই গেছিলাম, এবারও হেঁটেই যাবো, কারণ আমরা প্র্যাকটিস করে এসেছি। হ্যাঁ সে তো আছে, কিন্তু এবার যে তুমি 5 কিলোমিটার এক্সট্রা হাঁটছো তার জন্য কি বলতে চাও? 5 কিলোমিটার এক্সট্রা হাঁটবো কিনা সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। এখন ওখানে গাড়ি আছে কিনা সবাই দেখবো ওখানে গিয়ে। এই সামনে যে ব্রিজটা, এই ব্রিজ পার হয়ে আমাদের ওই উপরটাতে যেতে হবে, উপরের রাস্তাতে। তো চলো এখন এই ব্রিজে উঠবো। এখন আমরা উঠে গেছি ব্রিজের উপর, আর এই ব্রিজ পার হয়ে আমাদের রাস্তায় উঠতে হবে। তো চলো ব্রিজের নিচেটা একটু তোমাদেরকে দেখাই কিভাবে জল যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কিভাবে জল যাচ্ছে, কি পরিমাণে স্রোত। আর এই জলটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড, মানে হাত পা কেটে নিয়ে যায়। আর এইখানকার যত হোটেল আছে খাওয়ার জন্য, স্নানের জন্য বা ধোয়ার জন্য, সব কিছুর জন্য এই জলটাই ওরা ব্যবহার করে। আর আমি এই জলেই কেবল স্নান করে আসলাম, বাট বেশ ফ্রেশ লাগছে, ভালোই লাগছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ পার হয়ে ব্রিজের এই পাশে এসে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আগে গাড়ি দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন যে পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে, তোমরা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ যে পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য এখানে গাড়ি আসার কোনো পরিস্থিতিই নেই। কতটা উঁচু আর কতটা চড়াই তোমরা দেখতে পাচ্ছ। এই চড়াইটা এখন চড়তে হবে, এটা হচ্ছে এক্সট্রা বোনাস। এবার ট্রেকিং এটা এক্সট্রা বোনাস আমাদের জন্য। তো চলো যাই হোক, তোমার দাদা ভাই প্রচন্ড ভারী একটা ব্যাগ নিয়ে উঠছে, প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার চলো তোমাদের সেই ভয়ঙ্কর জায়গাটা দেখাই যেখানে খুব বাজেভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হবে এখন। তোমাদের দাদা ভাই আমাকে ফেলে অনেকটা দূরে চলে গেছে। তো যাই হোক, নিচের থেকে উপরে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। এখন ব্যাগটা আমি নিয়েছি, পিঠে ব্যাগ, হাতে ক্যামেরা, মুখে কথা, কোনোটাই সঠিকভাবে হচ্ছে না। যাই হোক, তবু চেষ্টা করছি। খুব বাজে পরিস্থিতি, প্রচণ্ড বাজে পরিস্থিতি। এইটুকু জায়গা যদি গাড়িতে যেতে পারতাম তো সত্যি এতটা কষ্ট হয়তো হতো না। অবস্থা প্রচন্ড টাইট, মানে এখান থেকে প্রচন্ড জল পিপাসা পেয়ে গেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে আসছে। তোমার দাদা ভাইকে বললাম একটা স্ট্রিং নাও, একটা স্ট্রিং নিল, দেখো ওইটার দাম নিয়েছে আমাদের নিচে। ওখানে কত দাম হবে, হয়তো 20 টাকা, এখানে সেটা নিল 50 টাকা। তো যাই হোক, সবই পরিস্থিতির উপর ডিপেন্ড করে, এখানে দামটা ম্যাটার করে না। আমি যে সিচুয়েশনে এসে জিনিসটা পাচ্ছি, যে পরিবেশে যে জিনিসটা পেয়েছি, এটাই সব থেকে বড় কথা, আর সেখানেই দামটা ম্যাটার করে। যাই হোক, অনেকটা দূরে এসে আমরা একটা গাড়ি পেয়েছি, এখন গাড়িতে উঠবো। তো চলো, এইটুকুতেই এত বাজে পরিস্থিতি, সময় তো সামনে। আমরা সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার হাঁটার পর ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম। বাকি 8 কিলোমিটার আমরা গাড়িতেই এসেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গৌরীকুণ্ডের পার্কিং এরিয়া। খুব বড় নয়, কিন্তু এটা নতুন তৈরি করা হয়েছে। আমরা যখন 2022 সালে এসেছিলাম তখন এটা ছিল না। তো চলো তোমাদেরকে মন্দাকিনী নদীটা একবার দেখাই ট্রেকিং এর আগে। আর এই মন্দাকিনী নদীটাই যখন বদ্রীনাথ থেকে বয়ে আসে, বদ্রীনাথের ওই সাইডে এই নদীটার নাম হচ্ছে অলোকনন্দা, আর এদিকে এসে সেই নদীটার নাম হয়ে যাচ্ছে মন্দাকিনী। তো একই নদী বয়ে চলেছে। চলো, এবার আমাদের ট্রেকিং শুরু, এবার আমাদের পথ চলা শুরু। তো চলো, আগে যেতে যেতে তোমাদের সমস্ত ইনফরমেশন দেব।
রাস্তার পরিস্থিতি ভীষণই বাজে, প্রচণ্ড বাজে, চারিদিকে ভেঙে চলে গেছে। দেখো যখন এনাদের মতো লোকদের হাঁটতে দেখছি তখন মনে হচ্ছে কনফিডেন্সটা একটু বাড়ছে যে এই বয়সে এনারা যদি পারে আমরা কেন পারবো না। তো চলো আমরা এখন গৌরীকুণ্ড বাজারের মধ্যে ঢুকে গেছি। তো চলো তোমাদেরকে এবার গৌরীকুণ্ড বাজারটা দেখাই। এই যে আমরা গৌরীকুণ্ড বাজারের মধ্যে যে প্রবেশ করেছি, এটা হচ্ছে সেই গরম জলের কুণ্ড যেখানে গৌরীকুণ্ডের নাম হয়েছে, যার কারণে সে কুণ্ড হচ্ছে এখানে। এখান থেকে স্নান করে মানুষ কেদারনাথের জন্য যাত্রা শুরু করে। যেখান দিয়ে বরফের মতো ঠান্ডা জল বয়ে যাচ্ছে, তার পাশেই রয়েছে গরম জল যেটা ভূগর্ভ থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে শ্রী গৌরী মাই মন্দির। আমার এই পেছন সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে 3200 টাকায় ঘোড়া পাওয়া যায়। এখান থেকে তোমরা চাইলে ঘোড়াটা বুক করে নিতে পারো 3200 টাকা করে। তো চলো আমরা এখনো ঘোড়া বুক করব না, এটা হচ্ছে সরকারি রেট। আর আগে গিয়ে যত ঘোড়া তোমরা পাবে ওটা সরকারি রেট না, ওরা নিজেদের মতোই চেয়ে নেয়। আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেদারনাথ ট্রেকিং এর প্রবেশ গেট। বাকি যে 2 থেকে 2.5 কিলোমিটার আমরা হেঁটে আসলাম এটা হচ্ছে বোনাস। তো চলো আমাদের মেন ট্রেকিং শুরু করা যাক। ওটা কিন্তু 22 কিলোমিটারের মধ্যে পড়ে না, 22 কিলোমিটার ট্রেকটা হচ্ছে এখান থেকে শুরু হবে। তো চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব, চলো। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ। আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে এখন আমার অবস্থাটা কি হচ্ছে। আমার অবস্থাটা প্রচন্ড খারাপ। উফ, তোমাদের দাদা ভাই আমাকে রেখে অনেকটা আগে বেরিয়ে গেছে, আমি চোখেও দেখতে পাচ্ছি না রাস্তা, না মানে তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছি না। এই যে তোমরা সামনে যে ওয়াটারফলস দেখতে পাচ্ছ আমার পেছনে, এখান থেকে আসার সময় আমাদের জুতো পুরোটাই ভিজে গেছে, আমারও তোমাদের দাদা ভাইয়েরও। আর সামনে তো প্রচন্ড ঠান্ডা, এখনো বহু রাস্তা বাকি, জানি না কি হবে, পুরো জুতোটা ভিজে গেছে। কেদারনাথে কিন্তু এই সমস্যাটা আছে, ঘোড়া খচ্চরের জন্য যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের ভীষণই প্রবলেম হয়, ভীষণ। অমরনাথে এই প্রবলেমটা নেই না, অমরনাথে এই প্রবলেমটা এতটা নেই, মানে ওটা আলাদা করে রাখা আছে। হ্যাঁ, একটা জায়গা থেকে ঘোড়ায় যারা যায় তাদের রাস্তা আর পায়ে হেঁটে রাস্তা আলাদা হয়ে যায়, কিন্তু এখানে সেই পরিস্থিতি নেই। যেখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছে সেখান দিয়ে ঘোড়া খচ্চরও যাচ্ছে, যার জন্য একটু রিস্কও হয়ে যায় আর প্রবলেমও হয়। রাস্তাটা প্রচণ্ড নোংরাও হয়ে থাকে। আর আমি যে সেটা নিচে দাঁড়িয়ে আছি, এরকম যেতে যেতে বহু এরকম শেল্টার তোমরা পেয়ে যাবে বিশ্রামের জন্য। দেখো কি বাজে পরিস্থিতি, দুপাশে ঘোড়া, মাঝখানে আমরা। মাঝখানে আসলে ঘোড়া পিষে দেবে, সাইডে আসলে ফেলে দেবে, কোথা দিয়ে যাবে? সব থেকে ভালো দুটো পাখনা যদি হতো, উড়ে উড়ে চলে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব না, ভোলেনাথ তো দেয়নি, কি করা যাবে। আমার পেছনে পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন আছি রুদ্রপ্রয়াগে। যাই হোক, ঘষতে ঘষতে রুদ্রপ্রয়াগ পর্যন্ত চলেই আসলাম, এখনো তো বাকি রাস্তা বাকি। তোমাদের দাদা ভাই আমাকে রেখে অনেকটাই উপরে চলে গেছে। হ্যাঁ, ও তো ঠিক। দেখো রাস্তাটা কত সুন্দর।
দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতি, এই রাস্তা দিয়ে মানুষ যাওয়ার জায়গা নেই, অথচ ঘোড়া খচ্চর তো লেগেই আছে, যেতে জায়গাই দিচ্ছে না, কোথা দিয়ে যাবো। হর হর মহাদেব। ওই যে ওয়াটারফলস, এরকম ছোট বড় অনেক ওয়াটারফলস পেয়ে যাবে। এই কেদারনাথ ট্রেকিং এর পথে ওয়াটারফলস গুলো যতটা দেখতে সুন্দর লাগে তার থেকে বেশি রিস্কি, কারণ এইসব জায়গায় রাস্তাটা একেতে ভাঙা থাকে, আর দ্বিতীয়ত জুতো ভেজার ভয়। তো চলো। আমি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে ওই যে বরফের পাহাড় যেখান দিয়ে মেঘ উঠছে, আমাদের ঠিক ওই পজিশনে যেতে হবে। এখনো বহু রাস্তা বাকি। তো চলো, হর হর মহাদেব। শুধু ভোলেনাথের নাম নেবো আর এক সামনে এগিয়ে যাবো। হাই, হর হর মহাদেব। এই কিটক্যাট আর এই স্ট্রিং, এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। কার কার এই ব্রেকফাস্ট পছন্দ চলে আসে। আরে ওখান থেকে ফেলে দিচ্ছিল, মানে মানুষ মরে মরুক, ঘোড়া যাওয়া চাই। এই সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভৈরব মন্দির চিরবাসা। এই যে আমার পেছনে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এরকম অনেক ছোট বড় ওয়াটারফল এর আগে আমরা দেখিয়েছি, ছেড়ে এসেছি, সামনেও আছে। আর এর থেকে দূরে তোমরা দেখতে পাচ্ছ এরকম বহু ওয়াটারফল আছে যেগুলো জুম করেও দেখানো যাবে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে দেখো, এখানেও ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ভেঙে গেছিল, এই রাস্তাটা আবারও নতুন তৈরি করা হয়েছে। যে সেই জায়গাটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর ভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে। কেমন লাগছে তোমার? কেমন ফিল করছো এখন? হাউস দ্য জোশ। হর হর মহাদেব। এই রাস্তাটা আবারও নতুন করে পাথর সাজিয়ে সাজিয়ে আবারও বানানো হয়েছে। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর ভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। এই কারণেই এই কেদারনাথ যাত্রা বন্ধ ছিল কিছুদিনের জন্য। দেখতে পাচ্ছ কি বাজে ভাবে ঘোড়াগুলো যাচ্ছে, মানুষ হাঁটার জায়গা নেই, অথচ ঘোড়া ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। হর হর মহাদেব। सही बात किया तुमने। दीदी बैग तो डाल लो। अरे नहीं यार भाई, आप भी पीठ में लोगे, हम भी पीठ में लिए हुए हैं, कोई प्रॉब्लम नहीं है, चलो।
लैंडस्लाइड है तो 2013 পরে 2024 সব থেকে বড় ল্যান্ডস্লাইড। চলো তোমাদের দেখাই যে কি পরিস্থিতি সামনের দিকের। এই পাশের রাস্তাটা হচ্ছে 2013 সালের, এই রাস্তাটা ভেঙে একদম তছনছ হয়ে গেছে। এই রাস্তাটা সব থেকে ছোট রাস্তা ছিল। 2013-তে যে ধসটা নেমেছিল যার কারণে এই রাস্তাটা ভেঙে যায়। এই রাস্তা ছিল 16 কিলোমিটারের। তারপর এই ব্রিজটা পার হয়ে যে রাস্তাটা তৈরি হয় সেটা হচ্ছে 22 কিলোমিটারের, আর সেটাও সামনে ভেঙে গেছে। কি পরিস্থিতি আছে এখন গিয়ে দেখবো, তোমাদেরকে দেখাবো। তো চলো সামনে আর কি কি দেখা যায় তোমাদেরকে দেখাই। পাহাড়ের ওয়েদারের কথা কিচ্ছু বলা যাবে না। একটু আগেই ছিল রোদ ঝলমলে আকাশ, প্রচন্ড রোদ, আর এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কি মেঘ করেছে আর কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। জানি না এই বৃষ্টি কখন থামবে আর আমরা আবার কখন হাঁটা শুরু করব। মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে গেছে, এইভাবে মেঘ নেমেছে। এইটুকু সময়ের মধ্যে পুরো অন্ধকার নেমে এসেছে। পেছনে মেঘ না কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না, প্রচন্ড খারাপ অবস্থা। দেখতেই পাচ্ছি চারিদিকটা। আকাশেরই পরিস্থিতি শুধু খারাপ না, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো ওই নিচের থেকে এসেছি, এখন বাজে 5:30। এখনো দেখা যাচ্ছে নেই, ওর ওপরে যেতে হবে। জয় বাবা কেদার। কালকে যখন আমরা কেদারনাথ ট্রেকিং করছিলাম ঠিক এই টাইমটাতেই প্রচন্ড পরিমাণে মেঘ হলো, তারপর থেকে বৃষ্টি শুরু হলো। আর আজকেও সেম তাই হয়েছে। দেখো তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো আজকেও ঠিক সেম টাইমেই মেঘ হয়ে গেছে। হয়তো যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, কিন্তু ঠিক সকাল 6টার থেকে
বেলা 2টো পর্যন্ত আকাশ পুরো পরিষ্কার থাকে। আমরাও পেয়েছিলাম ট্রেকিংয়ের সময়, বেলা 2টো পর্যন্ত পুরো আকাশ পরিষ্কার আর ট্রেকিংয়ে কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু যারা একটু লেটে ট্রেকিং শুরু করে তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম, যেমন আমাদের হয়েছিল। আমাদের পৌঁছাতে বেজে গেছিলো রাত 8টা, আর আমরা 2টোর থেকে পুরো 8টা পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছি এই পর্যন্ত। আর যার কারণে আমরা ওই সময় কালকে মন্দিরে আসতে পারিনি। তো সকালবেলা উঠে আমরা পুজো দিয়ে এসেছি, কিন্তু যেহেতু মন্দিরে পুজো দেওয়ার সময় ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমরা তখন ভিডিওটা করতে পারিনি। কিন্তু এখন আমরা আবার যাচ্ছি মন্দিরে, তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাবো ভালো করে। আর এখন কি পরিবেশ আছে, কেমন কি সমস্ত কিছু দেখাবো। আর যারা এখানে আসতে চাও বা প্রস্তুতি নিয়ে নিয়েছো এখানে আসবে, তো আমি বলবো যারা ট্রেকিংয়ে আসবে বা ঘোড়ায় চড়ে আসো, কিন্তু সকাল সকাল একটু বেরোনোর চেষ্টা করবে, কারণ ঠিক দুপুর 2টোর থেকে মেঘ হয়, আর যখনই ওয়েদার খারাপ হয় হেলিকপ্টারও চলা বন্ধ হয়ে যায়। যার কারণে বলবো আপনারা যেভাবেই আসুন না কেন সকাল থেকে ট্রেকিং শুরু করবেন বা বেরোনোর চেষ্টা করবেন সকাল থেকে, তাতে সুবিধা হবে। রাস্তায় কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছো রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার, ক্লিয়ার, ওয়েদারও ক্লিয়ার, কিন্তু এরপর থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও, কিন্তু এই যে কেদারনাথের যে সুন্দর, যেটা একটা আলাদাই, মানে এর যে সুন্দর, যে ভাষা প্রকাশ করা যায় না, এটা সব থেকে আলাদা। দুনিয়া এক সাইড, কেদারনাথ এক সাইড। স্বর্গ তো স্বর্গই হয়, তাই না? আর আমার মতের সঙ্গে কারা কারা একমত আছো কমেন্টে জানাও। আমরা যখন 2022-এ এখানে এসেছিলাম তখন এত দোকান বা এত থাকার জন্য এত টেন্ট, এত হোটেল, এত বিল্ডিং ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। তখনকার পরিবেশটা একটা অন্যরকমই ছিল, তার সৌন্দর্য একটা আলাদাই ছিল, তাই না বলো? একদম। তোমার কি মনে হয়? আগে কি বলতো, এখান থেকে মানে 2 কিলোমিটার দূর থেকেও মন্দিরের চূড়াটা দেখা যেত, সেটা এখন দেখা যায় না। মানে এই জিনিসটা খারাপ লাগে, মানে একটা তীর্থস্থানে এত পাণ্ডব, এত মানে কি বলবো, আর সেটা মানে বিজনেস টাইপের করে ফেলেছে এই সব জায়গায়। ব্যবসা এত বেড়ে গেছে যে মন্দিরই ঢেকে ফেলে দিচ্ছে। আরো তো নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা পুরো একদম মানে কিছু বলার নেই আর কি, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে একদম। একদিন দেখা যাবে কেদারনাথ চত্বরে শুধু ব্যবসায়ীরা রয়েছে, মন্দির আর নেই। ভোলে বাবা রাগ করে উধাও হয়ে গেছে, হতেই পারে, কারণ রাগ করছে বলেই তো ল্যান্ডস্লাইড গুলো হচ্ছে না। তা ঠিক, এত প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে, তাকে তার সঠিক পরিবেশটা মানে মানা হচ্ছে না, নিয়মগুলো, সঠিক নিয়মগুলো, যার জন্যই হচ্ছে এরকম। তাকে তার পরিবেশটা দিতে পারছে না। এখন বাজে 2:15, ঠিক সেম টাইমে বৃষ্টি শুরু। এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে বৃষ্টি আসার আগে আমাদের এমন করে শেডের নিচে যেতে হবে যে এখানে বৃষ্টি নেই। এখন বাজে বেলা 2:30, আর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আছি মন্দির চত্বরের একটা বিল্ডিং নতুন তৈরি হচ্ছে, তার নিচে আছি, কারণ বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া তো সম্ভব না, যার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি। তো যারা 2024-এ এটা মনে করছো যে কেদারনাথ ট্রেকিংয়ে আসবে, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, তারা যেন সকাল সকাল বার হয়, কারণ রাস্তা আগের মতো ভালো রাস্তা বা নর্মাল রাস্তা নেই। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা ভেঙে গেছে, আর রাস্তা ভীষণই দুর্বল, যেখানে নতুন তৈরি হচ্ছে ভীষণই দুর্বল রাস্তা, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আমরাও এসছি, মানে আমরাও ট্রেকিংয়ে এসছি, কিন্তু জীবন মরণ হাতে করে নিয়ে। আর বিশেষ করে খচ্চর বা ঘোড়াওয়ালাদের কাছ থেকে সাবধান, তারা খুব বাজেভাবে দেখছে না, যারা ট্রেকিংয়ে যাচ্ছে তাদেরকে দেখছে না, শুধু মানে ঘোড়া বা খচ্চরে যারা আছে তাদেরকে পৌঁছাতে হবে এরকম একটা মন্তব্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাতে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হোক না কেন, সেটা পরোয়া করছে না। মানে ভীষণই খারাপ অবস্থা। তার জন্য বলবো যারা ট্রেকিংয়ে আসছে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, যাতে তোমরা এই বিপদের মুখে না পড়ো। হর হর মহাদেব।
এই যে সেই মন্দির যার একবার মাত্র দর্শনে সবারই মনে আসা, জীবনে একবার অন্তত কেদারনাথ দর্শন সবারই একটা স্বপ্ন। এই যে সেই স্বপ্নের জায়গা, এই যে সেই স্বপ্নের মন্দির। ভোর 4টের থেকে মানুষের ভিড় শুরু হয়েছে, এখনো ভিড় কমেনি, এখনো সেম ভাবে ভিড় চলছে মানুষের, ভক্তদের। আমরা এসেছিলাম ভোর 4টের সময় এখানে পুজো দিতে, আর আমাদের বেজেছে 7টা। আমরা 7:30টার সময় পুজো দিতে পেরেছি। 7:30টার সময় পুজো দিয়ে আমরা রুমে গেছি, ফ্রেশ হয়ে আবারও এসেছি এখানে তোমাদেরকে দেখাবে বলে। কারণ আমরা যখন পুজো দিতে এসেছিলাম তখন ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আবারও চলে এসেছি। তো দেখো, মন্দিরে এখনো প্রচণ্ড ভিড়, আর এই ভিড় রাত 10টা থেকে 12টা পর্যন্ত থাকবে, যতক্ষণ না মন্দিরে তার বন্ধ হবে। চলো এবার মন্দিরের চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাবো। দেখো, এখান দিয়ে বাবারা বসে আছে, বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে, বিভিন্ন বয়সের, একবার মাত্র কেদারের দর্শনের আশা নিয়ে মনে। বাচ্চা থেকে বুড়ো বিভিন্ন বয়সের ভক্তরা এখানে এসছে একবার মাত্র কেদারের দর্শনের আশা নিয়ে মনে। তাদের মধ্যে আমরাও দুজন। আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ভীমশিলা, যে ভীমশিলা 2013 সালে যখন বাঢ় এসেছিল, সে বাঢ়ের হাত থেকে রক্ষা করেছে এই মন্দিরকে। কি আশ্চর্য, তাই না? তোমরা দেখো, ওই দূর উঁচু পাহাড় থেকে গড়িয়ে এসে শুধুমাত্র এখানে দাঁড়িয়ে গেছে এই মন্দিরটাকে বাঁচানোর জন্য। তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা কেদারের ডলি। আর এই ডলিটা যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর সেখানে 2 দিন থাকবে, তারপর সেখান থেকে আবার মন্দিরে ফেরত যাবে। এখন আমরা যাব ভৈরবনাথ মন্দিরে। আর এই ভৈরবনাথ মন্দির এই কেদারনাথ মন্দির থেকে আর একটু উঁচুতে, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। চলো তোমাদেরকে দেখাই। ওই যে পাহাড়ের গা দিয়ে ওই রাস্তা দিয়ে একদম ওই উপরে চলে যাব, ওখানে হচ্ছে ভৈরবনাথ মন্দির। তাহলে চলে যাওয়া যাক। এই ব্রিজ ধরে শুরু ভৈরবনাথ মন্দিরের ট্রেকিং। এই পরিবেশের সৌন্দর্য আমার মনে হয় না ভাষায় প্রকাশ করা যায়। এই ঘন্টা বাজিয়ে এই রাস্তা ধরে আমাদের ভৈরবনাথ মন্দিরের ট্রেকিং শুরু। আর নেই তো, এখান থেকে ভৈরবনাথ মন্দির মাত্র 1 কিলোমিটার। 1 কিলোমিটার হোক বা 500 মিটার, শরীরে আর শক্তি নেই। এই 1 কিলোমিটারই মনে হচ্ছে যেন 10 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আমরা প্রায় চলে এসেছি। উফ, কেমন লাগছে বলো? খুব ভালো। তোমার দাদাভাই খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওর এনার্জি একদম লো। এতটা কষ্ট হয়তো হতো না, কিন্তু কালকে যেহেতু আমরা ট্রেকিং করে এসেছি, যার জন্য এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো, শুরু যখন করেছি শেষ তো করবই। আর দেখো, আর সামান্য একটু আছে,
ওই যে ওপরে ঝান্ডা দেখা যাচ্ছে, ওখানেই ভৈরবনাথ বাবার মন্দির। এবার দেখো নিচ থেকে বাবা কেদারের মন্দিরটা তোমাদের দেখাই। এখান থেকে হয়তো ভালো দেখা যাবে না, কিন্তু পুরো কেদারনাথের ভিউটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। ওই দেখো এখানে হচ্ছে বাবা কেদারের মন্দির। আমি জুম করে দেখানোর চেষ্টা করব, জানি না তোমরা কতটা দেখতে পাবে, কিন্তু এখান থেকে পুরো কেদারনাথের ভিউটা অসাধারণ। আর আমরা ওই যে নিচের থেকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ পার হয়ে ওইখান থেকে উঠে এসেছি। হ্যাঁ, হালাত ভীষণ খারাপ। তো যাই হোক, চলো, আর সামান্য একটু রাস্তা আছে, এটুকু পার করতে পারলেই বাবা ভৈরবের দর্শন। আমরা চলে এসেছি মন্দিরের কাছে, আর এখানে এসে দেখলাম এখানেও ছোট ছোট কয়েকটা দোকান আছে, যেখান থেকে তোমরা প্রয়োজনীয় পুজোর জিনিসপত্র নিতে পারো এখানে পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরটা একটু দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। এটা হচ্ছে সেই বাবা ভৈরবনাথের মন্দির। বাজবে হচ্ছে না, দেন। ये बिक के चलिए रे। स्कूल गया नहीं गया ये? स्कूल गया था क्या? स्कूल गया नहीं गया? এখন আমরা নিচে নামবো, চলে যাব কেদারনাথ মন্দিরের সামনে, কারণ চারিদিক প্রচন্ড মেঘে ঘিরে গেছে, প্রচন্ড মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর আমরা ভিজে যাব, কারণ এখানে আমাদের দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতিই নেই। এখন যত তাড়াতাড়ি নিচে নামা যায় ততই ভালো। তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, আমার পেছনে কিছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে গেছে। আসলে এটা কুয়াশা না, এটা পুরোটাই মেঘ। একটু নিচে নামতে নামতে দেখা গেল একজনের মুখই দেখতে পারলাম না, এত মেঘে ঢেকে আসছে চারিদিকটা। দেখো পুরো নিচেটা কিভাবে মেঘে ঢেকে গেছে। তবে যাই হোক, আজকে ভোলেনাথের কৃপায় ওয়েদারটা ভীষণভাবে সাথ দিয়েছে। হালকা একটু বৃষ্টি হলেও তেমন বৃষ্টি হয়নি। আমরা কেদারনাথ মন্দির চত্বরটা আর ভৈরবনাথ মন্দিরটাও খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। যদি বৃষ্টিটা একটু বেশি হতো তাহলে এখানে আসা তো সম্ভবই হতো না, এমনকি কেদারনাথ মন্দির দর্শনও সম্ভব হতো না, আমাদের ওই রুমেই বসে থাকতে হতো। যাই হোক, ভোলেনাথ আমাদের অনেক অনেক সাথ দিয়েছে। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, দেখো এখনই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। মন্দিরের লাইট জ্বালিয়ে দিয়েছে, আর রাতেরবেলা মন্দিরের সৌন্দর্যটা একটা আলাদা রকমই, ভীষণ ভালো লাগে। দিনের আলোতে তো ভালোই লাগে, কিন্তু রাত্রের বেলায় আরো বেশি সুন্দর লাগে। হর হর মহাদেব। তো চলো, এখন শুধু সন্ধ্যা আরতি দেখার অপেক্ষা, একটু পরেই শুরু হয়ে যাবে। তো আমরা সবাই মিলে সন্ধ্যা আরতির অপেক্ষা করছি, সেটা দেখবো। সবাই দেখো সন্ধ্যা আরতি দেখার জন্য বসে পড়েছে চারপাশ দিয়ে, আমিও বসে পড়েছি। আমরা এইমাত্র সন্ধ্যা আরতি দেখে রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে নেব।
এখানে এত হোটেল, এত টেন্ট, এত দোকান, এত ভিড় হওয়ার কারণে মন্দিরের যে পরিবেশটা সেটা নষ্ট হয়েছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে একটা জিনিসও ভালো যে এখানে যে ভক্তরা আসে বাবা ভোলেনাথের কাছে তাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। যখন আমরা 2022 সালে এখানে এসেছিলাম তখন এখানে লাইটের ব্যবস্থা ছিল না, টেন্টও এত অ্যাভেলেবেল ছিল না, হোটেলও এত অ্যাভেলেবেল ছিল না। এরকমও দেখেছি অনেক পয়সার অভাবে অনেক বয়স্ক মানুষেরা শুধুমাত্র একটা কম্বল ভাড়া নিয়ে মাইনাস ওয়েদারে বাইরে শুয়ে আছে, শুধুমাত্র একটা টিনের শেডের নিচে শুয়ে আছে। সেটা দেখতে একটু অন্যরকমই লাগছিল, খারাপই লাগছিল। আমরা একটা ছেঁড়া ফাটা টেন্ট নিয়েছিলাম, তার ভাড়া নিয়েছিল পার নাইট 3500 টাকা। তাহলে তোমরা ভাবতেই পারছো তাহলে আমরা যে এই যে টিনের রুমে আছি তার ভাড়া তাহলে তখন কত হতে পারে। একটা হোটেল ভাড়া ওয়ান নাইট 15,000 টাকা। আর এত লাইট ছিল না, আমরা যখন যে টেন্টটাই ছিলাম সেই টেন্টটা পুরো অন্ধকার ছিল, আমাদের মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সেই টেন্টের মধ্যে ঢুকতে হচ্ছিল। এমনকি টেন্টের মধ্যে আমাদের কিছু যদি খেতেও হয় তাহলে মোবাইল লাইট জ্বালিয়ে খেতে হচ্ছিল, এতটাই খারাপ অবস্থা ছিল। সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই ভালো। আর হাঁটতে হাঁটতে যদি একজন একজনের থেকে একটু দূরে চলে যাও বা খুঁজে না পাও তাহলে এমনও ব্যবস্থা ছিল না যে একটু ফোন করবে, কারণ নেটওয়ার্ক অ্যাভেলেবেল ছিল না, নেটওয়ার্ক পাচ্ছিল না, ফোনে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। কিন্তু এখন সেই সুযোগ সুবিধাটাও আছে, অ্যাভেলেবেল নেটওয়ার্ক আছে, তোমরা নেটও পাচ্ছ, এমনকি নেটওয়ার্কও পাচ্ছ ফোন করার জন্য, সবার সঙ্গে যোগাযোগ করতে পারছো। এই একটা সুযোগ সুবিধা। সব কিছু যে খারাপের জন্য হয় সেটা নয়, ভালোর জন্যও কিছু হয়, আর ভালো করতে করতে তার জন্য খারাপও অনেকটাই হয়। তবে যাই হোক, সবই ভোলেনাথের ইচ্ছা। হর হর মহাদেব। আজকে যে রাস্তাটা তোমাদের দেখাবো সেই রাস্তাটা হচ্ছে 2022-এর যে পুরনো রাস্তা সেটা, কিন্তু 2024-এ যে ধসটা নেমেছে তার কারণে এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে নতুন আবার ব্রিজ তৈরি হয়েছে, এখন সেখান দিয়ে মন্দিরে যাতায়াত হয়। চলো তোমাদের সেই পুরনো রাস্তাটা একবার দেখাই। এই দেখো, এটা হচ্ছে সেই পুরনো রাস্তা যেখান দিয়ে আগে চলাচল হতো। আর এখান দিয়ে একটু শর্ট হতো কারণ এখান দিয়ে সোজা চলে গেলেই সামনে মন্দির, কিন্তু এই রাস্তাটা 2024-এ ধস নামার কারণে ব্রিজটা ভেঙে পড়ে যায়, যার জন্য আবার নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরনো ভাঙা ব্রিজের যে রাস্তাটা, পুরনো যে ভাঙা ব্রিজটা সেটা দেখা যাচ্ছে, আর এই যে পাশে রয়েছে নতুন ব্রিজ যেটা নতুন তৈরি করা হয়েছে মন্দিরে যাতায়াত করার জন্য। চলো এবার আমরা নতুন ব্রিজে যাব, নতুন ব্রিজটাও একবার তোমাদেরকে দেখাবো। হরে মহাদেব, শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে ভোলেনাথের নাম নিলে জলে বুড়বুড়ি ওঠে, কিন্তু সেটা নিষ্পাপ মন নিয়ে বলতে হবে। তোমার মনে যদি কোনো পাপ থাকে তাহলে জলে বুড়বুড়ি উঠবে না। তাহলে চলো আমাকে দিয়ে ট্রাই করা যাক কি হয়। হরে মহাদেব, চলো। বার করো। তো চলো এখন দেখবো ভোলেনাথ আমার কি রেজাল্ট দেয়, আমার মনে পাপ আছে কি নেই সেই পরীক্ষাটা হয়ে যাক আজকে। হর হর মহাদেব। বুড়বুড়ি উঠেছে, দেখো আর বুড়বুড়ি উঠেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, ভেতরটা ভীষণ অন্ধকার যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু বুড়বুড়ি উঠেছে। আমি ভীষণ হ্যাপি, ভোলেনাথ আমার সাথে আছে। অবশ্য বাবা ভোলেনাথ যদি আমার সাথে না থাকতো আমি এই পর্যন্ত পৌঁছাতেই পারতাম না, এটাও একটা বাস্তব সত্যি। কারণ ভোলেনাথ যদি চায় তার দরবারে কেউ না আসুক সে জীবনও পৌঁছাতে পারবে না, কিন্তু সে যদি একবার মন থেকে ডাকে কেউ তার কাছে আসুক তাহলে অবশ্যই সে মরুক বাচক আসবেই। তো চলো এবার মহাদেবের আরেকবার দর্শন করব, তারপর আমরা বেরিয়ে পড়বো। বাবা
শেষবারের মতো হর হর মহাদেব। আমরা কেদারনাথ থেকে রওনা দিয়েছিলাম সকাল 8:30টায় আর সোনপ্রয়াগ এসে পৌঁছেছি বিকাল 5টায়। আমি আমার 2024 কেদারনাথ যাত্রার ভিডিও এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আমার ছাড়া ভিডিও থেকে যদি তোমরা প্রয়োজনীয় কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে আমার ছাড়া নতুন জায়গায় নিউ আপডেটেড ইনফরমেশন ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। টাটা, বাই।